তো ডেট অফ বার্থ আমি বললাম আপনাদেরকে। ডেট অফ বার্থ আরেকবার বলছি, 15/10/2009। টাইম হচ্ছে রাত্রি 12টা 3 মিনিট। প্লেস অফ বার্থ হচ্ছে কলকাতা। এইবার খেয়াল করুন, এই যে কুণ্ডলীটা আপনারা দেখছেন, এই কুণ্ডলীটার যে টাইম অফ বার্থ, এখানে কিছুটা গন্ডগোল আছে। গন্ডগোলটা আমরা কিছুটা রেকটিফিকেশন করার চেষ্টা করেছি ওই D60 বা বার্থ টাইম রেকটিফিকেশনের যে প্রসেস, তার মধ্যে গিয়ে। এবং এই বাচ্চাটার যে লাইফ ইভেন্ট, সেই ব্যাপারগুলোর সঙ্গে কানেক্ট করে আমরা হচ্ছে গিয়ে চেষ্টা করেছি এটাকে কারেকশন করবার। ভীষণ ইন্টারেস্টিং চার্ট। বাচ্চাটা হচ্ছে অটিস্টিক। অটিস্টিক মানে অবশ্যই একটা ব্রেনের প্রবলেম রয়েছে। এটা মেডিকেল অ্যাস্ট্রোলজি হিসেবে আপনারা ট্রিট করবেন। তো দেখেই বুঝতে পারছেন লগ্নে নিচস্থ মঙ্গল এবং কেতু রয়েছে, ফলে ব্রেনের প্রবলেম থাকা এটা খুবই স্বাভাবিক। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে মঙ্গল বৃহস্পতি এই কুণ্ডলীর দুটো পিলার দুটো স্তম্ভ। লগ্ন হচ্ছে কর্কট, রাশি হচ্ছে সিংহ। ফলে এখানে দুটো যোগকারক গ্রহের মধ্যে প্রথমটা হচ্ছে বৃহস্পতি, আর দ্বিতীয়টা হচ্ছে মঙ্গল। তাহলে এই যে বৃহস্পতি এবং মঙ্গল, এদিকে বৃহস্পতি নিজস্ব, ওদিকে মঙ্গল নিজস্ব, তো এই বাচ্চাটা তো অটিস্টিক। এটা গেল প্রথম সমস্যা। দ্বিতীয় সমস্যা হলো এই শিশুটি কিন্তু অ্যাডপ্টেড চাইল্ড। এর বাবা মা একে পরিত্যাগ করে গেছে কোনো একটা হোমে। সেই সময় বিভিন্ন ওয়েস্ট বেঙ্গলের হোম থেকে বাচ্চা পাওয়া যেত। তো সেখান থেকে এই হাজবেন্ড ওয়াইফ এনারা বাচ্চারাই কালেক্ট করেন। বাবার বয়স এখন হচ্ছে কি 63, মানে যে ভদ্রলোক ওনাকে কালেক্ট করে তার বয়স হচ্ছে 63, এবং এই বাচ্চাটার বয়স হচ্ছে 16। তাহলে বাচ্চাটার বয়স হচ্ছে 16, আর বাবার বয়স হচ্ছে 63। এবং এই 63 বা 63 বছর বয়সে ভদ্রলোক কিন্তু একদমই ভেঙে পড়েছেন। ভদ্রলোকের আর এই যুদ্ধ নেওয়ার ক্ষমতা নেই। তাহলে লগ্নে রয়েছে মঙ্গল এবং কেতু, এই ব্যাপারটা ইটসেলফ একটা এই অটিজমকে ইন্ডিকেট করে। তাহলে এইরকম কমপ্লিকেটেড চার্ট, সেইটা তো আমাদের কাছে সবসময় আসবে না। এবার এর পড়াশোনার জায়গাটাও মারাত্মক ডিস্টার্ব। মানে এবার এই যে অ্যাডপ্টেড চাইল্ড, এটা একটা অদ্ভুত কেস, যেখানে আমাদের কাছে পারফেক্ট ডেট অফ বার্থ আছে। এই বাচ্চাটার ফ্যামিলি এটা কনফার্ম করেছে যে এই ডেট অফ বার্থ পারফেক্ট, আর জন্ম সময়টাও রাত্রে। রাত্রে বলতে 11টার পর। 11টার পরে আমরা আর কি হিসেব টিসেব করে দেখেছি যে এইটাতে কর্কট লগ্ন হলে ব্যাপারটা মিলছে, এবং সেখানে নক্ষত্রটা অবশ্যই পুষ্যা হবে। তো লগ্নের নক্ষত্র পুষ্যা এবং চন্দ্রের নক্ষত্র কেতুর নক্ষত্রে পড়েছে, কেতু লগ্নে রয়েছে, কেতুটা জলরাশিতে রয়েছে, কেতু বৃহস্পতির নক্ষত্রে, বৃহস্পতি নিজস্ব। তো এই সমস্ত জায়গাগুলো দেখে আমাদের ক্ষেত্রে এই ব্যাপারটা একদমই ক্লিয়ার যে এই মানুষটার টাইম অফ বার্থটা ঠিক আছে। তো এরও অ্যাডপ্টেড চাইল্ডের ক্ষেত্রে এরকম পাওয়া যাবে না। ক্লিয়ার? তো বেশিরভাগ ক্ষেত্রে যখন চাইল্ড অ্যাডপ্ট করা হয়, তখন সেই অ্যাডপশনটা করা হয়, সেটা হচ্ছে গিয়ে যে দিনে অ্যাডপ্ট করা হলো সেই ডেটটাকে ডেট অফ বার্থ হিসেবে ট্রিট করা হয়। কিন্তু এটাই একটা কেস যেখানে আমরা পাচ্ছি যে একে অন্য লোক মানুষ করেছে। তাহলে এই লোকটাকে, এই মানুষটাকে অন্য লোক মানুষ করেছে, এই কম্বিনেশন কি করে পাবেন? তাহলে অন্য লোক মানুষ করেছে পালক পিতা,
গার্ডিয়ান, পালক পিতা, বায়োলজিক্যাল ফাদার নয়, পালক পিতা তিনি হচ্ছেন টেন্থ। পালক পিতা হচ্ছেন টেন্থ। এবার এই টেন্থ কিন্তু এখানে লগ্নের সঙ্গে কানেক্টেড হয়ে রয়েছে। আর এখানে এর যে অরিজিনাল বায়োলজিক্যাল ফাদার, সে হচ্ছে গিয়ে আহ এর প্রতি উদাসীন বা দায় দায়িত্ব অ্যাভয়েড করেছে, সেই জায়গাগুলো আপনারা দেখতে পাবেন, যেহেতু বৃহস্পতিটা রাহুযুক্ত হয়ে রয়েছে। স্যার একটা কথা বলবো? বলছি স্যার, এই যে পালক পিতার কথাটা বললেন, এটা আরেকবার বলবেন? আলোকপিতা আমরা বিচার করব 10th হাউস থেকে। 10 নম্বর ঘর হচ্ছে গিয়ে আমাদের গার্ডিয়ান। আমাদের নবম এবং দশম দুটো ভাব থেকেই পিতা বা পিতৃত্ব বিচার করা হয়। কিন্তু যখন বায়োলজিক্যাল ফাদার, তার সঙ্গে আবার জিনের সম্পর্ক, তখন কিন্তু কানেকশনটা তৈরি হবে আমাদের 9th হাউস থেকে। এখানে কানেকশনটা আমাদেরকে দেবে 9 নম্বর ঘর। পরিষ্কার হলো? যেখানে একদম গার্ডিয়ানটা স্যার। আমার সন্তান, আমার পঞ্চম, আমার পিতা আমার নবম, যেখানে বায়োলজিক্যাল ডিএনএ এসছে, জিন পেয়েছি। আর 10 নম্বর ঘরটা হচ্ছে পালক পিতা। 10 নম্বর ঘরের লর্ড এখানে লগ্নে রয়েছে, আর সেখানে কেতু যুক্ত। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে সপ্তমে বৃহস্পতি রাহু গুরুচণ্ডাল যোগ হচ্ছে, তাহলে বায়োলজিক্যাল ফাদার যে এখানে দায় দায়িত্ব পালন করেনি, এটা এখানে পরিষ্কার হচ্ছে। আর এই জায়গাটাতে আমরা আরেকটা জিনিস বুঝতে পারছি, যে এখানে এই যে ঘরটা, এই যে জায়গাটা, এখানে আমরা দেখতে পাচ্ছি শুক্র সে কিন্তু নিচস্থ হয়েছে। শুক্রও কিন্তু বায়োলজিক্যাল ফাদার। শুক্র বায়োলজিক্যাল ফাদার। আর রবি হচ্ছে পিতা। রবি কিন্তু পালক পিতাও হতে পারে, কিন্তু শুক্র হচ্ছে গিয়ে বায়োলজিক্যাল ফাদার। রবি হচ্ছে কি এমন একজন মানুষ যাকে আমি ফলো করি। আমার স্কুলের হেডমাস্টার বসাই আমার রবি। আমার প্রধানমন্ত্রী আমার রবি। মমতা ব্যানার্জি আমার জন্য রবি। আমার সুপ্রিম অথরিটি সে হচ্ছে রবি। মানে এই রবি কিন্তু এটা হতে পারে, কিন্তু এরা কেউ শুক্র না। শুক্র হচ্ছে যেখান থেকে আমি শুক্রাণু প্রাপ্ত হয়েছি, যার সঙ্গে যার ঔরসে আমার জন্ম। তাহলে এই ক্ষেত্রে এই শুক্রকে আমরা ধরতে পারি, আর শুক্রকে আমরা ধরতে পারি সেটা হচ্ছে গিয়ে বায়োলজিক্যাল ফাদার। আর এখানে শুক্র নিচস্থ হয়েছে। রবি কিন্তু তুলনামূলকভাবে একটু হায়ার হায়ার ডিগ্রিতে রয়েছে, এবং যদি আমরা জৈমিনী সূত্রম দেখি, তাহলে আমরা বলতে পারবো রবি কিন্তু এখানে নিঃসন্দেহে একটু কারক গ্রহ, অর্থাৎ হায়েস্ট ডিগ্রিতে আছে। তাও আমি একবার বৃহস্পতির ডিগ্রিটা দেখে আসছি। বৃহস্পতির ডিগ্রি হচ্ছে 23, সেখানে রবির ডিগ্রি হচ্ছে 27। মানে রবি হচ্ছে এখানে আত্মকারক গ্রহ। তাহলে এসো। তাহলে স্যার পুরোই চার হ্যাঁ, বলো। তাহলে স্যার এই পুরোই চারটাকে রবিদেব নিজেই তাহলে ব্যালেন্স করছে? এখানে পুরো চার্টটাকে যে রবি ব্যালেন্স করছে এরকম নয়। এখানে রবি কিন্তু বেশি পাওয়ারফুল শুক্রের থেকে। আর এই চার্টটার মধ্যে মঙ্গল কিন্তু কানেক্টেড থাকার কারণে উম, আহ, ওই অটিজম ব্যাপারটা এসছে। মঙ্গল, কেতু, শনি, রাহু, বৃহস্পতি, এরা সবাই কানেক্টেড। তার কারণে হচ্ছে কি, আমরা এটা দেখতে পাচ্ছি যে বাচ্চাটার মধ্যে ওই অটিজম দেখতে পাওয়া গেছে।
বোঝা গেল মোটামুটি। তো এবার এদের যে প্রশ্ন, সেই প্রশ্নের আমি উত্তর তো দিতে পারবো না, উত্তর দেওয়া সম্ভব নয়। আহ, যে এ নর্মাল লাইফ লিড করতে পারবে কিনা। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এর বিয়ে হবে কিনা। তাহলে এবার প্রশ্ন হচ্ছে নর্মাল লাইফ লিড করতে পারবে কিনা। সেই প্রশ্নের উত্তর তো চোখ বন্ধ করে বলা যায় না। বাচ্চাটাকে দেখলাম, বাচ্চাটার হাতগুলো হচ্ছে কি বাঁকা বাঁকা, এবং হাত এরকম উল্টো দিকে ভাঁজ হয়ে যাচ্ছে। ফলে নর্মাল লাইফ লিড করা এর জন্য মুশকিল। দ্বিতীয় কথা হচ্ছে এর বিয়ে হবে কি। বিয়ের জায়গাটাতে আমার একটা জায়গা লাগলো, যে বিয়ে এটা হতে পারে, এবং বহু অটিস্টিক বাচ্চা তাদের বিয়ে হচ্ছে। আহ যাদের অটিজম রয়েছে তারাই এরকম অটিস্টিক বাচ্চাকে বিয়ে করছে। এর তো স্যার বিয়ের জায়গাটা পুরো ঘেঁটে আছে। ওদের জায়গাটা ঘেটে আছে, কিন্তু ওর যে 3 নম্বর ঘরটা, তৃতীয় ঘর, সেখানে 2 7 11 কানেকশন হয়ে বসে আছে। তৃতীয়পতি রবি, সপ্তমপতি শনি, আর একাদশপতি শুক্র। 2 7 11 কানেক্টেড হয়ে ওখানটাতে মোটামুটি একটা ক্লোজ রিলেশনশিপে বসে আছে একই রাশিতে, তাই না? তো এর জন্য এর একটা বিবাহ যোগ তৈরি হচ্ছে। তাছাড়া সপ্তম ভাবে বৃহস্পতি এবং রাহু, এটাও ইটসেলফ একটা বিবাহ যোগ। সপ্তম পতির উপর বৃহস্পতির দৃষ্টি, লগ্নপতির উপর বৃহস্পতির দৃষ্টি, এতেও কিন্তু বিয়ের কানেকশন তৈরি হয়। তো সেই ক্ষেত্রে আমি বললাম যে যদি সেরকম ছেলে পাওয়া যায় যারা বিয়ে টিয়ে করতে পারে, তাহলে হচ্ছে কি বিয়ে দেওয়া যেতে পারে। বিয়ে হবেই না বা বিয়ে হওয়ার কোনো চান্স নেই সেটা বলা যাচ্ছে না। ফলে বিয়ে হওয়ার একটা চান্স আছে, হতে পারে মৃদু, but আছে। স্যার বিবাহিত জীবনের সুখের হবে না তো? কি করে হবে সুখের? এটা কোনোদিন সুখের হতে পারে? এবার এদের যেটা বক্তব্য, যে যদি একটা বিয়ে দিতে পারি তাহলে মাথা থেকে একটা বোঝা নামে, যে একটা হেডেক ফ্রি হলাম যদি বিয়েটা দিতে পারি। তো সেটা যদি সেরকম যদি কোনো মহিলা, মানে কোনো পুরুষ পাওয়া যায় যে হচ্ছে গিয়ে সেও অটিস্টিক, তার একটা বাড়ির লোক চাইছে যে ছেলেটা একটা বিয়ে দেবো না, একটা বিয়ে দিই, সেরকম জায়গায় যদি হয় হবে। আচ্ছা, তার মানে তাহলে স্যার চান্সটা খুবই কম। অবশ্যই তো। এবার একটা অদ্ভুত পেশেন্ট আমরা দেখি। এর এর হচ্ছে ডেট অফ বার্থ 23/3/2001। টাইম হচ্ছে 1:15 PM, প্লেস অফ বার্থ হচ্ছে কলকাতা। আজকে আমি যে কটা কুণ্ডলী দেখলাম, সেই কুণ্ডলীর মধ্যে সবকটা কুণ্ডলী হচ্ছে বিকট কুণ্ডলী। তার মধ্যে এটা একটা। ডেট অফ বার্থ বললাম 23/3/2001, দুপুর 1:15 কলকাতা। 23/3/2001, দুপুর 1:15 কলকাতা। কুণ্ডলী রাখলাম।
এবার কুণ্ডলীটা দেখো। এই কুণ্ডলীটা হচ্ছে কিউট মানসিক রোগের কুণ্ডলী। এইরকম কম্বিনেশন যদি পান, এর হচ্ছে গিয়ে নার্ভের প্রবলেম, ব্রেনের প্রবলেম, মনের প্রবলেম ইত্যাদি ইত্যাদি ফেস করতে হবে, এবং সেটা হবেই। এখানে কিন্তু মুক্তি নেই। কি দেখে বলবো আমরা, কি দেখে বললাম আমরা, এটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করুন। কেন মানসিক সমস্যা হবে? মৈত্রীদি বলুন। আহ স্যার, লগ্নপতি চন্দ্র আহ, অষ্টমে রয়েছে, এবং চন্দ্র মনের কারক, এবং অষ্টম ঘরটা স্যাটার্নের। সেই জন্য চন্দ্র এবং বুধ, এই বুধ, দুটো এবং থেকে বুধ হচ্ছেন বুদ্ধির কারক। ফলে বুধ নার্ভাস সিস্টেমটা, আমরা হুম। বলতে পারি সেন্সরি নার্ভাস সিস্টেমটাকে পুরোপুরি কন্ট্রোল করে বুধ। আচ্ছা। স্যার, তার সঙ্গে নবাংশ কুণ্ডলিতে রবি কেতু যুক্ত আছে, চন্দ্র রাহু যুক্ত আছে। আর রবি যেহেতু একটা নার্ভেরও নার্ভটাকেও ইন্ডিকেট করে, এবং চন্দ্র মনটাকে ইন্ডিকেট করে, তো দুটোই ড্যামেজ হয়ে আছে। তো এখানে বুধ তো আবার ষষ্ঠে আছে। তাহলে এবং স্যার বুধের নবাংশের ষষ্ঠে মঙ্গল বুধ একসাথে কানেক্টেড হয়ে রয়েছে। তো এর যে সমস্যাটা, এর রোগটা হচ্ছে মৃগী। এই মৃগীর ট্রিটমেন্ট করাটা সম্ভব না। কারণ হচ্ছে এর এই মৃগীর কারণ হচ্ছে এর ব্রেনের মধ্যে একটা সিস্ট তৈরি হয়েছে, এবং সেই সিস্টটা তৈরি হয়েছে চোখের পেছনে। যদি অপারেশন করতে হয় তাহলে একটি চোখ বাদ দিতে হবে। ভীষণ সুন্দর ছেলে, ভীষণ দেখতে ভালো, হ্যাঁ, উম, থেকে আরো সুন্দর অ্যাপিয়ারেন্স তার। মা, তাকে মাকে দেখতে, এত বড় ছেলের মা দেখে বোঝা যাবে না। উম, ভদ্রমহিলা মেকআপ আর্টিস্ট, ছেলেটা ট্যাটু আর্টিস্ট। এবার ছেলেটা ট্যাটু আর্টিস্ট বলে ছেলেটাকে দেখে আমি ভয় পেয়ে গেছি। ছেলেটার কানের এখান থেকে ট্যাটু নেমেছে, গলা টলা দিয়ে, হাতে একদম ট্যাটু ভর্তি। এই ট্যাটু হচ্ছে গিয়ে সাধারণত রাহুর নেগেটিভ ইম্প্যাক্ট কে ইন্ডিকেট করে। কিছু লোক আছে, কিছু জায়গা আছে, সেরকম ট্যাটু হচ্ছে শিল্প, সেই জায়গাটা। যেমন নিগ্রোরা কালো, কালো নিগ্রো বলে কিছু হয় না, নিগ্রোরা সবাই কালো। আমাদের মধ্যে যে কালচার, সেখানে কালচে লালচে এই সমস্ত হয়। বিদেশি ইউরোপিয়ানরা মোটামুটি বেশিরভাগই ফর্সা, কেউ কম কেউ বেশি, কিন্তু ওরা ফর্সা। এই কালারের রাইট, সেগুলো আমাদের এখানে দেখতে পাওয়া যায়। তো সেই রকমই কিছু কিছু জায়গা আছে সেখানে সবাই ট্যাটু করে, এখানে সেটা নয়। এবার ওকে দেখে আমার ভয় লেগে গেছে, এত ট্যাটু এত ট্যাটু। তো আমি চার্টটা দেখিয়ে বললাম, চার্টটা দেখার আগেই বললাম, এই রাহুটা একদম পুরো কন্ট্রোল করে রেখেছে। এবার লক্ষ্য করে দেখুন, রাহু, তার হচ্ছে গিয়ে দৃষ্টি। নবাংশে চন্দ্র রাহু যুক্ত হয়ে রয়েছে, মূল কুণ্ডলিতে লগ্নের ওপর রাহু দৃষ্টি, চন্দ্রের ওপর সেখানেও রাহু দৃষ্টি। তাহলে এই যে রাহুর রেসপেক্ট পড়লো,
চন্দ্রের ওপরে, লগ্নের ওপরে, তাহলে এটা একটা ভয়ঙ্কর ইম্প্যাক্ট হলো, পুরো রাহুর প্রভাব পড়ে গেল। স্যার এখানে স্যার এখানে রাহুটা তো উচ্চস্থ হয়ে আছে, এটা তাহলেও হচ্ছে ফল খারাপ দেবে? ফল খারাপ দেবে বলছি না, রাহুর ইম্প্যাক্টটা পড়বে, একে কন্ট্রোল করছে রাহু। এবার রাহু তো আলটিমেটলি খারাপ গ্রহ, তাহলে রাহু সেখানে বসেছে 12 নম্বর। চন্দ্র লগ্নপতি, তার উপরে রাহুর দৃষ্টি, লগ্নের উপরে রাহুর দৃষ্টি। এবার একটা এক্সাম্পল, এই ছেলেটির কাণ্ড বলি। এই ছেলেটি গাড়ি চালিয়ে যাচ্ছে, বন্ধুর গাড়ি, গাড়িটা হচ্ছে ক্রেট, ক্রেটা মানে ভালো গাড়ি, একটু হচ্ছে ওই আহ ভারী গাড়ি, ভারী গাড়ির দলেই ক্রেটা। তাহলে সেই গাড়ি নিয়ে যেতে যেতে সামনে একটা ভ্যান পড়েছে, গাড়িটাকে টার্ন নিয়েছে, সে ছিল ইয়ে পাইপ, সেই পাইপের উপর দিয়ে উড়ে গিয়ে, পাইপের উপর দিয়ে উড়ে গিয়ে তার গাড়ি হচ্ছে গিয়ে ভ্যান ট্যান ছাড়িয়ে গিয়ে পড়েছে। হুম, গাড়িতে আরেকজন ছিল, সে সম্ভবত স্পটেই মারা গেছে। আর এর ওই এয়ার ব্যাগ খুলে গিয়ে মাথায় 5টা সেলাই করেছে। এখানে ব্যাপারটা যদি মিটে যেত, আমি রাহুটাকে নিয়ে অত বেশি চিন্তা করতাম না। এখানে ব্যাপারটা মিটে না যাওয়াতে এই ওই ভ্যানওয়ালা এর নামে কেস করেছে, ক্রিমিনাল কেস। এর সঙ্গে একটি মহিলার রিলেশনশিপ ছিল, সেই মহিলা হচ্ছে এর থেকে বয়সে না। সেই মহিলার সঙ্গে রিলেশনশিপে ছিল, সেই মহিলা এর থেকে বয়সে না। সেই মহিলাকে ছাড়াছাড়ি হয়ে গেছে, কিছুদিন পরে এর আর পছন্দ হয়নি। যখন পছন্দ হয়নি, হ্যালো। পছন্দ হয়নি তখন ছেড়ে দিচ্ছে। মহিলা হ্যাঁ। গিয়ে এর নামে অনেকগুলো কেস করেছে। সেই কারণে এর 14-15 দিন, 2 সপ্তাহ মতো জেলে ছিল, হ্যাঁ। পিসিতে ছিল, পিসি মানে পুলিশ কাস্টাডি। তাহলে যদি রাহু এখানে নেগেটিভ ইম্প্যাক্ট না দিত, আচ্ছা, আমি তাহলে না এখন একটা অনলাইন ক্লাসে আছি, আপনি কি আমার সঙ্গে একটু পরে? পুলিশ কাস্টাডিতে যেতে হতো না। এবার এখানে লক্ষ্য করুন এই জায়গাটা, এখানে কিন্তু মঙ্গলের দৃষ্টি, অষ্টম দৃষ্টি রাহুর উপর রয়েছে। তাহলে কিন্তু কোনো শুভ গ্রহের প্রভাব রাহুর উপর নেই। তাহলে রাহু কি করে শুভ হবে? এই রাহু হচ্ছে কি একটা দুষ্ট ছেলে, একে ভালো করবে কে? দেবগুরু বৃহস্পতি। সে তো করতে পারছে না, তার তো রাহুর উপরে কোনো দৃষ্টি, কোনো প্রভাব কিচ্ছু নেই। রাহু এখানে বসে রয়েছে চন্দ্রের নক্ষত্রে, এই সরি ভুল বললাম, রাহু এখানে বসে রয়েছে নিজের নক্ষত্রে, রুদ্রা। আর্দ্রা চন্দ্র নিজে বসে আছে শতভিসায়। ফলে রাহুকে এখানে তো ভালো কেউ করতে পারছে না। ফলে রাহু দ্বাদশে বসে পুরো যাতা করে বেড়াচ্ছে। দ্বাদশ মানে কি? দ্বাদশ মানে পুলিশ কাস্টাডি, জেল, হাজত, হসপিটাল। দ্বাদশ মানে হচ্ছে কি আঘাত, অ্যাক্সিডেন্ট, শরীরের ক্ষতি। তাহলে এখানে পরিষ্কার রাহু এখানে পজিটিভ রেজাল্ট দিতে পারছে না। তার মধ্যে অত ট্যাটু বানিয়েছে গায়ে, ট্যাটু গায়ে বানানোর সঙ্গে সঙ্গে সে রাহুকে অ্যাট্রাক্ট করিয়েছে। একটা বৃহস্পতি প্রভাবিত মানুষ শরীরে ট্যাটু বানাতে পারবে? সম্ভব ট্যাটু বানানো? তুমি কোনোদিন গায়ের মধ্যে গিয়ে ট্যাটু বানাতে পারবো? কোনোদিন সম্ভব নয়। কারণ বৃহস্পতির প্রভাব তো। আর এখানে হচ্ছে গিয়ে ওকে রাহু ধরেছে। এবার রাহু ওকে ধরেছে, ওকে বোঝা যাচ্ছে দেখে যে ওকে রাহু ধরেছে। কিন্তু আমাদের যেটা আজকের এখানের টপিক, সেটা হচ্ছে ওর এই যে ব্রেনে সিস্ট হয়েছে, সিস্টের কারগ্রহ। সিস্ট হচ্ছে গিয়ে একটা স্তর, একটা আচ্ছাদন, একটা অনভিপ্রেত আচ্ছাদন, বলা হয় ছাপা পড়েছে। আমরা গাছপালায় বলি না ছাপা পড়েছে, তো সিস্ট হচ্ছে গিয়ে, মানে সিস্ট হচ্ছে গিয়ে কম্পারেবল টু দ্যাট। একটা বাড়তি কিছু, সেটা টিউমার নয়, এটা বাড়তি কিছু আর কি, কিছু জমা হয়েছে, কিছু এক্সট্রা সেল ডিপোজিশন হচ্ছে, সেটা হচ্ছে সিস্ট। তাহলে সেই জিনিসটাকে দেখবে হচ্ছে গিয়ে শনি, শনি মঙ্গল, এই কম্বিনেশন, এবং শনিকে বলবান হতে হবে। তাহলে এখানে শনি মঙ্গল আমরা দেখতে পাচ্ছি সরাসরি দৃষ্টি দিচ্ছে একে অপরকে। এবং এই মঙ্গল দৃষ্টি দিচ্ছে কোথায়? লগ্নপতিকে। লক্ষ্য করুন, এই মঙ্গল দৃষ্টি দিচ্ছে লগ্নপতিকে। এবার আমার লগ্নটাকে অ্যাফ্লিক্টেড হতে হবে, লগ্নটাকে
ছাতা পড়তে হবে সিস্টের জন্য মূল কারক গ্রহ শনি রাহু। দেখুন এবার। হ্যাঁ, এই শনি রাহুতে আমরা এই প্রেডিকশন নাই করতে পারি সিস্টেম। কেন করতে পারবো না? কারণ এই শনি রাহুর দৃষ্টিতে শুধু শুধু সাইনাস বা মাইগ্রেনের প্রবলেমও হতে পারে। স্যার এর তো নার্ভেরও প্রবলেম থাকতে পারে, কারণ শনির দৃষ্টি বুধের ওপর আছে, আবার নবাংশে মঙ্গল বুধ যুক্ত হয়ে বসে আছে। হ্যাঁ, এবং স্যার নবাংশে রবি আর কেতু একসাথে তো কানেক্টেড হয়ে রয়েছে। হ্যাঁ, তার জন্য কি স্যার বলতে পারি যে এই যে চোখের কোণে যে টিউমার যেটা বলছেন ওটা কি কিছুটা প্রভাব দিতে পারে? কি প্রভাব দিয়েছে? চোখে প্রভাব তো ভালোই দিয়েছে। কিছু স্যার এখানে বলছি স্যার এখানে শুক্র আর বৃহস্পতির যে ক্ষেত্র বিনিময় হয়েছে এইখানে কি কিছুটা ভালো ফল দিতে পারে? বৃহস্পতি ক্ষেত্র বিনিময়ের জন্য ছেলেটা লড়ে যাচ্ছে। কেউ কিছু। তাহলে এই যে স্যার সিস্টের এখানে জায়গাটা এটা আমরা বুঝলাম, এবং তার ইম্প্যাক্ট যে পড়েছে সেটাও আমরা বুঝলাম। হিস্টেরিয়া বা একটা নার্ভ ইস্যু এটা হচ্ছে গিয়ে এর ক্ষেত্রে রয়েছে, এপিলেপসি।
তো এই টাইপের একটা প্রবলেম হচ্ছে গিয়ে এর ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে, সমস্যা রয়েছে। তো যাই হোক, সমস্যা তো প্রবল রয়েছে। তো এক্ষেত্রে কয়েকটা জিনিস একে সাপোর্ট দিচ্ছে। তার মধ্যে প্রথম হচ্ছে বৃহস্পতি শুক্রের ক্ষেত্র বিনিময়। বৃহস্পতি শুক্রের ক্ষেত্র বিনিময়টা ভীষণ এফেক্টিভ যোগ তৈরি করেছে। 2 নম্বর হচ্ছে মঙ্গলটা সক্ষেত্রী আছে। মঙ্গলটা সক্ষেত্রী থাকার জন্য ওর কিন্তু প্রবলেম কমেছে। প্রবলেম কমেছে বলতে অনেক প্রবলেম কমেছে। আমার মনে হয় মঙ্গলটা রেট্রোগ্রেশনে আছে। তো আমি একবার দেখিয়ে দিই। না, মঙ্গল বক্রী নয়, কিন্তু শুক্রটা বক্রী। শুক্রটা বক্রী থাকার জন্য সমস্যা বেড়েছে। কি সমস্যা বেড়েছে? শুক্র আর রবি তারা 9 নম্বর ঘরে আছে। 9 নম্বর ঘর মানে হচ্ছে পিতা। 9 নম্বর ঘরটা হচ্ছে পিতার ক্ষেত্র। তাহলে 9 নম্বর ঘরে যখন শুক্র আর রবি এসে বসলো এবং শুক্রটা বক্রী হলো, তার মানে অবশ্যই এখানে পিতার সঙ্গে একটা দূরত্ব তৈরি হবে। এই ছেলের যখন 2 বছর বয়স, এই ছেলের যখন 2 বছর বয়স, তখন এর বাবা একে ছেড়ে চলে যায়। বাবা আছে, কিন্তু বাবা একে ছেড়ে চলে যায়। সুতরাং এটাও একটা বড় সমস্যা। তাহলে মোটামুটি আমরা আরেকটা ডিজিজের চার্ট বুঝতে পারলাম। লাস্ট আমরা আরেকটা চার্ট দিয়েছি, এই চার্টটা একটু দেখুন। এই প্রত্যেকটা চার্টই কিন্তু খুব গুরুত্বপূর্ণ চার্ট এবং খুবই জটিল চার্ট। এরও ডেট অফ বার্থ টাইমটা একটু বলি। ডেট অফ বার্থ হচ্ছে 20-10-1995, 3:02 AM। এটা আপনাদের ইয়েতে দেওয়া আছে। একটা বানানো রয়েছে। এবার দেখুন, লগ্ন সিংহ, রাশি সিংহ, নবমে কেতু বসে রয়েছে, আর সপ্তমে রয়েছে শনি। তো এই মানুষটা হচ্ছে পরিপূর্ণ মানসিক রোগী, ডিপ্রেশন। ডিপ্রেশনের রিজন কি এখানে? লক্ষ্য করুন, ডিপ্রেশনের রিজন হচ্ছে দুটো। এটা হচ্ছে ডিপ্রেশনের রিজন। কেতুর প্রভাব, শনির প্রভাব লগ্নের উপর। এবং শনি এখানে যথেষ্ট যথেষ্ট বলশালী, কারণ সে হচ্ছে কি সক্ষেত্রী। অন্যদিকে আহ রবি লগ্নপতি বা রাশির অধিপতি, সে কিন্তু অনেকটাই দুর্বল, কারণ সে নিচস্থ হয়ে বসে আছে। রবির সঙ্গে খুব ক্লোজে রাহু বসে রয়েছে, দুজনেই 2 ডিগ্রিতে। একজন 2 ডিগ্রি 13 মিনিট, আর একজন 2 ডিগ্রি 30 মিনিট। তাহলে 2 ডিগ্রি 13 মিনিট আর 2 ডিগ্রি 30 মিনিটে রাহু রবি বসে আছে। ফলে এখানে রবি কিন্তু পজিটিভিটি দিতে পারছে না। অন্যদিকে কেতু আর শনি চন্দ্রকে দেখার কারণে এই সমস্যার সৃষ্টি হচ্ছে। এবার এর সমস্যাটা কি? এই সমস্যা হচ্ছে এ কোনো কাজ করবে,
এ বিয়েও করবে না, এ সারাদিন ঘুমাবে, সকাল থেকে রাত্রি পর্যন্ত ঘুমাবে। কেউ খেতে দিলে খাবে, কেউ খেতে দিলে না খেতে দিলে খাবে। এ হচ্ছে গিয়ে ওই রকম ভাবেই কন্টিনিউ এর লাইফকে কাটিয়ে যাচ্ছে। আগে একটু বিয়ে বিয়ে করতো, কিন্তু অ্যাট প্রেজেন্ট বিয়ে করবারও আগ্রহ কিছু নেই। তো এইবার এদের বাড়ির প্রশ্নটা যেটা, সেটা হচ্ছে গিয়ে প্রশ্নটা খুব জটিল। প্রশ্নটা হচ্ছে, এর এক পিসি ছিল, সেই পিসির সঙ্গে এর অদ্ভুত মিল। সেই পিসি ক্যান্সারে ভুগে মারা যান, মাল্টিপল অর্গান ফেলিওর হয় অনেক আগে, তখন এ খুবই ছোট। সেই সময় এর পিসিও সেম মেন্টালিটির লোক ছিল। পিসিওর মুখে ক্যান্সার। তাহলে এইবার আপনাদেরকে হচ্ছে গিয়ে বলতে হবে, পিসির কানেকশন, পিসির মুখের কানেকশন কোথা থেকে আসছে। তো আমি জিজ্ঞেস করে নিয়েছি যে পিসি হচ্ছে বাবার ঠিক পরের বোন, বাবার থেকে ছোট, এবং পিসি আর বাবার মধ্যে আর কেউ নেই। পিসি বাবার থেকে ঠিক 1 বছরের ছোট। তাহলে আমরা এখানে ধরে নিতে পারি যে পিসি আর বাবার মধ্যে কোনো মিসক্যারেজ, অ্যাবর্শন এসব কিছু ছিল না। স্যার বুধের জন্য। তাহলে এখনই বুধ আসলো কেন? ক্যান্সার কি বুধ দেয়? না মুখের। আচ্ছা আচ্ছা। ক্যান্সারের যে চন্দ্রের জার্ম, ওপরে শনি আর কেতুর জন্য। ক্যান্সারের যে জার্ম, ক্যান্সার তো মানে এমন একটা বিষয় যেটা কোথায় হয়েছে আইডেন্টিফাই করা যায় না। আর সেখানে জার্মের বিষাক্ত বীজাণু বা কোনো একটা আনওয়ান্টেড অর্গান, তার সঙ্গে বুধের কারোর ইয়ে রয়েছে, কারকত্ব কানেক্টেড। বিষের কারক গ্রহ বা বীজাণু এর কারক গ্রহ সেখানে বুধ আছে। আর সে যখন গোপনে বড় হয়ে উঠছে, সেখানে কেতুর একটা প্রভাবও আছে। স্যার ক্যান্সার তো রাহু আর মঙ্গল কম্বাইন্ডেই তো দেয়। ক্যান্সারের প্রথম আমরা কি বললাম, কিছুটা বীজ, ক্যান্সারের জার্ম, জার্ম থাকবে তো। তাহলে সেই জার্ম যেটা, যখন এই ওয়ার্ডটা আসবে তখন সেখানে বুথ। আর সেই জার্ম যখন হিডেন, সমস্ত বীজাণুই হিডেন, কিন্তু যখন ব্যাপারটা লং টার্মের জন্য হিডেন হয়ে রয়েছে, তখন এখানে অবশ্যই কেতুর একটা কানেক্টিভিটি থাকবে। এবার এই ক্যান্সার মানেই হচ্ছে গিয়ে অ্যাবনর্মাল গ্রোথ, মাসল টিস্যু, ব্লাড সেল ইত্যাদি ইত্যাদি। তাহলে এই অ্যাবনর্মাল গ্রোথ, অ্যাবনর্মাল এনলার্জমেন্ট, এখানে হচ্ছে গিয়ে ক্যান্সার ব্যাপারটা রয়েছে। তাহলে অ্যাবনর্মাল মানে রাহু, আর গ্রোথ, আর গ্রোথ মাসল টিস্যু, সেল, কোষ, কলা ইত্যাদির গ্রোথ, মাংসপেশি। তাহলে এই অ্যাবনর্মাল গ্রোথ যখন আসবে তখন সেটা দেবে রাহু, আর যখন সেল, কলা, কোষ আসবে তখন সেটাকে দেবে মঙ্গল। তাহলে এখানে রাহু এবং মঙ্গলকে আমরা কিন্তু কানেক্ট করতে পারছি। তাহলে এবার দেখতে হবে রাহু এবং মঙ্গলের কানেক্টিভিটি আছে কিনা। তাহলে এবার একটু লক্ষ্য করুন, আমি ডিরেকশন দৃষ্টিতে পাল্টে দিচ্ছি। এবার দেখুন, বাবা হচ্ছে কি এই ঘর, ইনি হচ্ছেন বাবা। তাহলে পিসি কোন ঘরটা? এই ঘর। তাহলে পিসির মুখমণ্ডল, মুখ, মাথা, সেটা হচ্ছে এই দুটো ঘর। এই দুটো ঘর হচ্ছে পিসি এবং পিসির মুখমণ্ডল। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি স্পষ্টভাবে
ঋষির ওপরে মঙ্গলের অষ্টম দৃষ্টি রয়েছে। এই মঙ্গলের চতুর্থ দৃষ্টি শনির উপরেও রয়েছে। শনি মঙ্গলের দৃষ্টি যখন চতুর্থ দশম দৃষ্টিতে শনি মঙ্গলকে, মঙ্গল শনিকে দেখে, তখন সেটা কনস্ট্রাকটিভ হয়। সাধারণত পজিটিভ দৃষ্টি হিসেবে এটাকে আমরা ট্রিট করি। কিন্তু কিন্তু লগ্নের ষষ্ঠপতি অষ্টমপতি যখন, সরি, ষষ্ঠপতি সপ্তমপতি যখন শনি, লগ্নের ষষ্ঠপতি সপ্তমপতি যখন শনি, তখন সেই শনির দৃষ্টি যখন মঙ্গলের উপরে পড়বে, তখন সেটা তো ঘাতক দৃষ্টি হবে। এবার আমরা দেখতে পাচ্ছি এই ঘরটার উপরে রাহুরও দৃষ্টি রয়েছে, এবং এই শনিদেব তার উপরেও রাহুর দৃষ্টি। এতক্ষণ পর কানেকশনটা জোরালো হলো। ইনফ্যাক্ট এই মানুষটার কুণ্ডলিতেও এই ঘটনা ঘটতে পারে। এবার জোরালো, আরো জোরালো কানেকশন পাচ্ছি। বৃশ্চিক লগ্ন, নবাংশে, বৃশ্চিক লগ্নের ওপরে রাহুর দৃষ্টি, মঙ্গলের দৃষ্টি, শনির দৃষ্টি। পুরো কম্বিনেশনের দরকার নেই। স্যার, এর ক্যান্সার এবং চোট আঘাত প্রাপ্তির তো একটা গুরুতর সমস্যাও দেখা যাচ্ছে। না, দেখা যাচ্ছে। এবং স্যার এতে তো কোনো একটা অঙ্গহানি হতে পারে। হ্যাঁ, হতে পারে। অবশ্যই হতে পারে। পুরো কম্বিনেশনটাকে বেশ খানিকটা কন্ট্রোল করছে বৃহস্পতি। এই যে সিংহ রাশি সিংহ লগ্নের, এই যে সিংহ রাশি সিংহ লগ্নের মানুষটার ক্ষেত্রে শনি, তার বৃহস্পতির উপরে দৃষ্টি রয়েছে। শনির দৃষ্টি আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতির উপরে রয়েছে। বৃহস্পতি মঙ্গলকে কন্ট্রোল করছে, বৃহস্পতি এর অষ্টম ভাবকে কন্ট্রোল করছে, বৃহস্পতি এর দ্বাদশ ভাবকে কন্ট্রোল করছে। ফলে বৃহস্পতি এখানে কিন্তু পজিটিভ। আবার নবাংশ কুণ্ডলিতে আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতি কিন্তু বলবান হচ্ছে। বৃহস্পতি বলবান হচ্ছে কিরকম? বৃহস্পতি সে হচ্ছে গিয়ে স্বক্ষেত্রী হয়ে বসে আছে। তাহলে বৃহস্পতি বলবান হওয়ার কারণে এর একটা হালকা রক্ষা কবচ, এর একটা হালকা প্রোটেকটিভ শিল্ড, সেটা কাজ করতে শুরু করেছে। বলছি স্যার, এখানে রবির সাথে বৃহস্পতিকে কিছুটা পাওয়ার দিলে কিছুটা কি ব্যালেন্সে আসবে এই চারটা? রবিকে তো আমরা পাওয়ার দেবই না।
রবিকে এখানে পাওয়ার দিয়ে আমরা এর ইগো প্রবলেম, মাথা গরম, টেনশন, এর অ্যাংজাইটি, এর জেদ, এগুলোকে বাড়াতে যাব না। একে আমরা যে প্রতিকারটা দেব সেটা হচ্ছে কিছুটা বৃহস্পতি, কিছুটা শুক্র, কিছুটা বুধ, এদেরকে জড়িয়ে। বুধকে আমরা পাওয়ার দিতে পারতাম, বুধ তো তুঙ্গ হয়ে রয়েছে, শুক্র সক্ষেত্রী হয়ে রয়েছে। বৃহস্পতিকে যে পাওয়ার দেব, পঞ্চমপতি অষ্টমপতি, বৃহস্পতি সে মঙ্গলযুক্ত হয়ে রয়েছে, তার উপরে শরীর দৃষ্টি। ফলে জটিলতা অনেক, জটিলতা কিন্তু এখানে কম নেই। স্যার এই চার্টে কিন্তু বুধ শুক্র মঙ্গল শনি এগুলো তো সক্ষেত্রী বসে আছে, এগুলো পাওয়ারফুল হবে না? তোমাদেরকে এদেরকে নিয়েই কাজটা করতে হবে। শনিকেও আমরা বেশি ঘাটাঘাটি করতে যাবো না। আমরা বুধের জন্য রেমিডি সাজেস্ট করব, শুক্র শনি মিশিয়ে ব্লু জার্কান, আর বৃহস্পতির জন্য কম দামি পোখরাজ, এটা রুদ্রাক্ষ, 5 মুখী রুদ্রাক্ষ দেওয়া যেতে পারে। 6 মুখী রুদ্রাক্ষ ভালো রেজাল্ট দেবে। শুক্রের জন্য ব্লু জার্কানের সাথে 6 মুখী রুদ্রাক্ষ বিয়ের জায়গাটাকে ঠিকঠাক করতে চেষ্টা করে। স্যার চন্দ্রটা তো পুরো ঘেঁটে আছে, স্যার পিদ মুক্ত দেওয়া যেতে পারে কি? বলো। বলছি স্যার পিদ মুক্ত দেওয়া যেতে পারে কি? এখানে চন্দ্রটা তো পুরো ঘেঁটে আছে। পিঠ মুক্ত এখানে দেওয়ার আগে আমাদের একটু ভাবতে হবে, কারণ দ্বাদশপতিকে এখানে পাওয়ার দেবো কিনা এটা আমাদেরকে ভাবতে হবে। যেহেতু আমরা রবিকে পাওয়ার দিচ্ছি না, সেহেতু দ্বাদশপতি চন্দ্রকে এখানে পাওয়ার দিয়ে লগ্নকে উইক করবো কিনা, এটা অবশ্যই ভাবার বিষয়। মুক্তোর দিকে আমরা না গিয়ে আমরা ওই কম্বিনেশনে যাব, এবং এখানে আমরা আরেকটা জিনিস ইউজ করতে পারি, সেটাও খুব ভালো রেজাল্ট দেবে, সেটা হচ্ছে 3 মুখী রুদ্রাক্ষ, টিপিটি লেভেল বাড়িয়ে তোলার জন্য, মানুষটাকে আরেকটু টিপ করে তোলার জন্য আমরা 3 মুখী রুদ্রাক্ষ ব্যবহার করতে পারি।
বিশেষ সম্পর্কে আমরা মোটামুটি রেমেডিটা কি বোঝা গেল? ক্লিয়ার না হলে বলুন। স্যার স্যার শুক্র তো রেমেডিটা একটু এখানে বুঝিয়ে বললে ভালো হয়। ভাবে সঞ্চারিত, আর নবাংশেও উচ্চস্থ, শুক্রকে সে এখানে পাওয়ার দেওয়া যাবে? হয়ে যাবে। আমার কাজটা কি, আমার উদ্দেশ্য কি? মানুষটাকে হচ্ছে গিয়ে প্রফেশনাল অথবা সাংসারিক দিকে আরেকটু অ্যাক্টিভ করে তোলা। তো এই ক্ষেত্রে শুক্রটা পীড়িত মূল কুণ্ডলিতে। কেন পীড়িত? শুক্র হচ্ছে গিয়ে রাহু আর রবির সাথে কানেক্টেড হয়ে যাচ্ছে। শুক্র যতই সক্ষেত্রী হোক, রবি রাহুর সঙ্গে সেই শুক্র, সে হচ্ছে কি একটা ডিস্টারবেন্স ক্রিয়েট করবে, অদ্ভুত ডিস্টারবেন্স। শুক্র রাহু বলছে চল প্রেম করি, আর শুক্র রবি বলছে খবরদার করতে পারবি না, প্রেম করবি আর কাটিয়ে দেবো। ফলে এই মেয়েটা একটা এর অদ্ভুত। তো বিলাসিতার পরিমাণ থাকবে রাহু। রাহু শুক্র বিলাসিতা দেবে, সেখানে রবি আরো বিলাসিতা বাড়াবে। সেই জন্য এ নিজেকে রাজা ভাবছে, আমি কোনো কাজকর্ম করবো না। এরপরে আমরা পাওয়ার দেবো কাকে? সপ্তম পতিকে, কারণ এরা সবাই চাইছে আমার বিয়ে হোক, সবাই চাইছে যে মেয়েটার বিয়ে হোক। তাহলে এখানে সপ্তম পতিকে শনি, তাকে সরাসরি পাওয়ার দেওয়া। সপ্তম হচ্ছে বিবাহ, কিন্তু শনি মোটেও বিবাহের কারক গ্রহ নয়। শনি বিবাহে ডিলে করানো চাই। ফলে শনিকে যদি আমরা ডিরেক্টলি কোনোভাবে পাওয়ার দেওয়া বা বুস্ট আপ করি, তাহলে সেটা সর্বনাশ হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে শুক্রকে পাওয়ার দেবো, শনিকে সে রেখে। তাছাড়া শুক্র শনি ত্রিকোণে আছে, শুক্র শনির মধ্যে ত্রিকোণ রয়েছে। তাহলে শুক্রকে আমরা বুস্ট করব, হোয়াইট না দিয়ে ব্লুইশ। আর এই রেমেডিটা সাফিসিয়েন্ট, কোন রেমেডি না দিলেও চলবে। এর সঙ্গে আমরা কি করব? আমরা হচ্ছে গিয়ে বুধকে বুস্ট করার চেষ্টা করবো, দ্বিতীয় পতি এবং একাদশ পতি। বুধ যখনই বুস্ট হবে, তখন এর ডিসিশন মেকিং পাওয়ার, হেলথ কন্ডিশন, এইগুলো ভালোভাবে দেখতে পাওয়া যায়। এবার যদি আমি রবিকে বুস্ট করি, রবিকে যদি পাওয়ার দিই, তাহলে বিয়ের দিকটা আরেকটু ডিস্টার্ব হবে, আরো বিয়ে করতে চাইবে না। ফলে রবি, রাহু, এদেরকে আমরা ঘেটাঘেটি করবো না। শনিকে আমরা কিছুটা চেষ্টা করতে পারি, কারণ যেহেতু সক্ষেত্রী হয়ে আছে। মোটামুটি বিষয়টা ক্লিয়ার হলো? কারোর বুঝতে অসুবিধা? স্যার বৃহস্পতিকে কেন পাওয়ার দেব না? বৃহস্পতিকে পাওয়ার দেওয়া যেতে পারে, অবশ্যই যেতে পারে। স্যার বুঝতে পারা গেছে, ক্লাসটা আরো দুবার দেখতে হবে। ঠিক আছে? তাহলে মোটামুটি বিষয়টা পরিষ্কার হলো। আমাদের দুটো জিনিস মাথায় রাখতে হবে, কোনো ক্ষতিকারক গ্রহকে নিয়ে আমরা নাড়াচাড়া করবো না। আর দু নম্বর হচ্ছে যতটা সম্ভব কম বুস্ট করবার চেষ্টা করবো, কম পাওয়ার ইউজ করবো। যত পাথর বেশি ইউজ করবো, তত সন্তুলন বিঘ্নিত হবে। তাই যত কম সম্ভব পাথর, সেটাকে ব্যবহার করার চেষ্টা করতে হবে। যেমন এখানে আমরা রক্ত প্রবাল দিতে পারি, এখানে আমরা পিত্ত পোখরাজ দিতে পারি, কিন্তু দুটো দিয়েই কোনো কাজের কাজ কিছু হবে না। পোখরাজ দিলে পরে একটু
বা সংসার করবার ইচ্ছা, একটু সামাজিকতা বোধ এগুলো বাড়তে দেখতে পাওয়া যায়। স্যার, আমরা রুদ্রাক্ষের সংখ্যা বাড়াতে পারি? রুদ্রাক্ষের সংখ্যা অবশ্যই বাড়াতে পারে, এবং রুদ্রাক্ষ খুব এফেক্টিভ রেমেডি হিসেবে কাজ করে। এই জায়গাটা আমরা মোটামুটি বুঝলাম। আচ্ছা, এখানে তো আমার কম্পিউটার হ্যাং করে গেছে। সব হচ্ছে, আগে এসব হতো না। স্যার, একটা জিনিস জিজ্ঞেস করব। হুম। বলছি, এখানে তো রবি নিচস্থ, রাহু যুক্ত, শুক্রটাও রবির জন্য এফেক্টেড, তাহলে সেটা কি ক্যান্সারের কারণ হতে পারে না? বুঝতে পারিনি। হ্যাঁ স্যার। আরেকবার বলুন। বলছি, রবি নিচস্থ, রাহু যুক্ত, আবার শুক্রটাও রবির জন্য এফেক্টেড, তো সেইটা কি ক্যান্সার হওয়ার কোনো কারণ হতে পারে না? ক্যান্সার হওয়ার জন্য মূল কারণ হচ্ছে গিয়ে রাহু মঙ্গলের কানেকশন। এটা হচ্ছে গিয়ে লাগবে। এটা ছাড়া জেনারেলি ঝপ করে ক্যান্সার আসে না। এবার এর ক্ষেত্রে ক্যান্সারের যোগ আছে। কিভাবে আছে? এই ঘরটাতে শনি রয়েছে সপ্তম ভাবে, তারপরে মঙ্গলের দৃষ্টি, রাহুর দৃষ্টি। আবার শনি মঙ্গলকে দেখছে, রাহু এই মঙ্গলকে দেখছে। ফলে এই কুণ্ডলীটা ক্যান্সারাস কুণ্ডলী, একদম নিঃসন্দেহে। হ্যাঁ, সেটা বুঝেছি।
আচ্ছা, 223 নম্বর ব্যাচে আমাদের কয়েকটা কোশ্চেন ছিল। তার মধ্যে হচ্ছে গিয়ে উম, একটা লগ্ন কুণ্ডলী রয়েছে। লগ্ন কুণ্ডলীটা আমি কপি করে আনছি, আপনারা দেখতে পাবেন ওটা। দ্বিতীয় সন্তান প্রাপ্তি হবে এবং প্রথম সন্তান প্রাপ্তিতে কিছুটা প্রবলেম আছে। তো অনুপম, এটা কি প্রশ্ন? এদের প্রশ্নের কিছু বোঝা যাচ্ছে না। স্যার এই জাতিকার প্রথম বেবি হয়, দ্বিতীয় বেবি নেবার জন্য পরিকল্পনা করছে, কিন্তু কিছুটা প্রবলেমে ভুক্তভোগী হচ্ছে, শারীরিক দিক দিয়েও হতে পারে বা হচ্ছে কোনো কোনো টাইমে ফ্যামিলির দিক দিয়েও হচ্ছে। তো ইনি প্ল্যানিং করছেন যে 2026-27 করে বেবি নেবার। তো সেই ক্ষেত্রে এনার কিছুটা সমস্যা হচ্ছে, এনাকে একজন বলেছিল যে দ্বিতীয় বেবি নেবার জন্য একে গোমেদ ধারণ করতে। তো তো আমি বললাম গোমেদ কেন ধারণ করবে দ্বিতীয় বেবির জন্য? তো তাকে বলেছে যে তোমাকে 9 ক্যারেটের মতো গোমেদ ধারণ করতে হবে। আমি তো শুনেই মাথা খারাপ আমার। 9 ক্যারেট গোবের, তাও আবার বাবারে বাবা। প্রথম সন্তান হয়েছে? হ্যাঁ স্যার, প্রথম সন্তান মেয়ে হয়েছে, দ্বিতীয় সন্তানের ছেলের জন্য প্ল্যানিং করছে। এই সমস্ত লোকেদের দ্বিতীয় সন্তানও মেয়েই হয়। তো এখন তো হচ্ছে কি সন্তানের যোগ নেই, একে ওয়েট করতে বলো। লিস্ট বৃহস্পতি সে লগ্নে আসুক। বৃহস্পতি এখন এখানে আছে বকরি হয়ে। তো বৃহস্পতি এখান থেকে ঘুরে এখানে আসবে পরের বছর অক্টোবর মাসে। তো সেই সময় বাচ্চা নেই। আমি স্যার বলেছি যে 2026-এর লাস্ট থেকে 2027। হ্যাঁ, 2027-এ কনসিভ করবে, আর 2027-এ হচ্ছে গিয়ে বাচ্চাটা হবে। স্যার একাদশ তো খুব পীড়িত না এটাতে? একাদশ ভাবটা খুব পীড়িত। তবে বাচ্চা একটা যদি সুস্থ থাকে তাহলে আমার মতে আর বাচ্চা নেওয়ার আগে 10 বার ভাবা উচিত। তাও যদি বাচ্চা নিতে হয়, তবে লগ্নে যখন বৃহস্পতি থাকবে সেই সময় বাচ্চা নিতে হবে। দ্বিতীয় সন্তান হলে হ্যাঁ, বলছি স্যার আমরা চার্টে এই চার্টে দ্বিতীয় সন্তান হলে শারীরিক সমস্যা ভুগবে। দ্বিতীয় সন্তানের শারীরিক সমস্যা আছে, আবশ্যিকভাবে আছে। কারণ দ্বিতীয় সন্তানটাকে ইন্ডিকেট করছে শনি। সেই শনির ওপরে, অধিপতির ওপরে মঙ্গলের দৃষ্টি, রাহুর দৃষ্টি। শনি স্বয়ং ষষ্ঠে বসে আছে। স্যার বৃহস্পতির দৃষ্টি পড়লেও কিছুটা তো দুর্বল। বৃহস্পতির দৃষ্টি পড়েছে, এটা একটু পজিটিভ, এই পজিটিভিটিটাতে বাচ্চাটা হয়ে যেতে পারে। এখানে একটা গ্যাপ তৈরি হয়েছে, গ্যাপটা এবং কিরকম একটু লক্ষ্য করতে হবে। এই জায়গাটা, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। এখানে বায়ু ত্রিকোণটাকে আমরা একটু দেখি। বায়ু ত্রিকোণটাকে যদি আমরা দেখি, তাহলে এই হচ্ছে বায়ু ত্রিকোণ।
বায়ু ত্রিকোণের মধ্যে 5টা গ্রহ রয়েছে, আর বাকি 5টা গ্রহ ইন্ডিভিজুয়াল 5টা গ্রহ। তার মধ্যে পৃথিবীতে দুটো, জলে একটা, অগ্নিতে একটা। তাহলে এখানে বায়ু ত্রিকোণটা পুরো চার্টটাকে ডমিনেট করলেও এই ঘরটা কিন্তু ফাঁকা। বায়ু ত্রিকোণে এখানে 3টে গ্রহ, এখানে বায়ু ত্রিকোণে 3টে গ্রহ। যদি আমরা প্লুটোকে ধরি, প্লুটোকে যদি না ধরি, তাহলে এখানে 2টো গ্রহ আর এখানে 3টে গ্রহ। মানে এই 5টা গ্রহ, 9টা গ্রহের মধ্যে 5টা গ্রহ তারা অবস্থান করে রয়েছে তোমাদের বায়ুকোণে, বায়ু ত্রিকোণে। কিন্তু একটা বায়ু ত্রিকোণের একটা ঘর টোটালি ফাঁকা, এবং সেটাই হচ্ছে কি আমাদের দ্বিতীয় সন্তানের ঘর। তাহলে এই ঘরটাতে কিন্তু কিছু কমপ্লিকেশন, কিছু ঘাটতি, কিছু ইনকমপ্লিটনেস সেটা দেখতে পাওয়া যাবে। পরিষ্কার হলো? তাহলে সেকেন্ড ইস্যু নেওয়া যাবে, বুঝে শুনে আর একটা বাচ্চা নেওয়া যাবে, কিন্তু সেখানে একটু রিস্ক ফ্যাক্টর আছে। ইনি স্যার হাতে শ্বেত প্রবাল এবং রক্ত প্রবাল দুটোই পড়ে আছে। আচ্ছা, স্যার এখানে চন্দ্র আর মঙ্গলের যে কানেকশনটা আছে এখানেও কি কিছুটা সমস্যা দিতে পারে? চন্দ্রমঙ্গল এখানে বাচ্চা হওয়ার ক্ষেত্রে বিরাট সমস্যা দেবে না সরাসরি, কিন্তু ওই যে বললাম 3টে কোণের মধ্যে একটা ঘর একদম ফাঁকা রয়েছে, বাকি দুটোতে 5টা গ্রহ। ফলে ওই গ্রহ, ওই ঘরটা, 7 নম্বর ঘরটা, ওখানে ডিস্টারবেন্সেস রয়েছে, এবং সেটা ভালো রকম সমস্যা দেবে। সেই সমস্যার জন্য এই প্রত্যেকটা গ্রহ কানেক্টেড হয়, মানে এদিকে চন্দ্রমঙ্গল কেতু, আর এদিকে রবি বুধ প্লুটো, সবাই এফেক্টেড হবে। যাকে আপনারা কেউ লেখেননি, আর কি পড়াতে হবে, শুধুমাত্র একজন লিখেছে কিডন্যাপ হওয়ার যোগ। তো কিডন্যাপ হওয়ার যোগ এখানে, এটা হচ্ছে 6 নম্বর, মূল ঘরটা হচ্ছে কি 6 নম্বর ঘর। যদি কারোর কুণ্ডলিতে সরাসরি 1 6 8, 1 6 8 রাহু মঙ্গল কানেক্টেড হয়, কানেকশনটা হচ্ছে 1 6 8, 1 + 6 + 8 + 12, তার নিচে হচ্ছে রাহু, মার্স, তার নিচে হচ্ছে উম, 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 স্থান, দুস্থানা হাউসেস,
এরা কানেক্টেড হবে। আর লাস্টলি আমার লাগবে লগ্ন। ব্যাস। তাহলে 1, 6, 8, 12, আমি আমার শত্রু আমাকে কিডন্যাপ করলো, বাড়ির থেকে দূরে রেখে দিল, রাহু মঙ্গল ডাকাত হলাম আমি। দুস্তারা হাউসেস গুলোর রাহু মঙ্গলের নক্ষত্র কানেক্টেড হবে, তার সঙ্গে লগ্ন কেতু এরাও একটু অ্যাফ্লিক্টেড হয়, বা লগ্নের সঙ্গে কেতুর সম্পর্ক দেখতে পাওয়া যাবে। এটা হচ্ছে গ্রামার। এবার কিডন্যাপ হতে গেলে এত কিছু দরকার নেই। ষষ্ঠে রাহু থাকলেও কিডন্যাপ হওয়া যায়, ষষ্ঠে রাহু মঙ্গল থাকলেও কিডন্যাপ হওয়া যায়। যাই হোক, তাহলে আজকে আমরা আর এগোবো না, এই পর্যন্তই থাক আজকে। শুভরাত্রি সবাইকে। গুড নাইট। গুড নাইট স্যার। স্যার ক্লাসটা তাড়াতাড়ি আপলোড করে দিবেন। গুড নাইট স্যার।